কেমিস্ট্রি হচ্ছে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক যে বন্ধন আছে, তো সেটা হচ্ছে একদম দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্ট ইতিমধ্যে শেষ করেছি। তো এখানে মূলত আমরা রাসায়নিক বন্ধনগুলো নিয়েই আসলে আলোচনা করব। তো ওখানে সিকিউ পার্টে যাওয়ার আগে কিছু বেসিক আসলে কিছু ধারণা আছে, সেগুলো আসলে নিতে হবে। যেমন কিছু বন্ধন আছে, সংখ্যাগুলো জানতে হবে অ্যাকুরেটলিভাবে, এগুলো আসে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন কি, এটা নিয়ে আসলে বেশি কথা বলতে হবে না। এটা হচ্ছে রাসায়নিক বন্ধন হলো পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করা। যেটা অণু গঠন করা সেটা আসলে হচ্ছে যে আমার রাসায়নিক বন্ধন। মানে এরা নিষ্ক্রিয় একটা মৌল হচ্ছে যে অলওয়েজ হচ্ছে যে সে স্থায়ী হতে চায়, মানে হচ্ছে যে আমি কারো থেকে ইলেকট্রন নিব না, কাউকে কিছু দিব না, এরকম হতে চায়। তো এরকম বৈশিষ্ট্য কার নিষ্ক্রিয় মৌলের। তো নিষ্ক্রিয় মৌল হতে চাইলে যার কাছে ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 1টা 2টা 3টে আছে সে দিতে চাইবে, আর যার সর্বশেষ কক্ষপথে 5টা 6টা 7টা আছে সে নিয়ে 8টা করতে চাইবে। 8টা হলে কী হবে, সে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, মানে সে স্থায়ী হবে। এর ফলে কিন্তু একটার সাথে আরেকটা মৌলের বা পরমাণুর সময় হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, মানে তারা বন্ধনে আবদ্ধ হয়। এই যে আমার অণুটা গঠন করে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন আর কি। তো এটা অনেক প্রকারের আসলে আমাদের রাসায়নিক বন্ধন দেখব। আমরা আয়নিক বন্ধন দেখব, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এরকম অনেকগুলো, লন্ডন বল বন্ধন, অনেকগুলো বন্ধন নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো আমরা আসলে প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে আয়নিক বন্ধনটা কী। আয়নিক বন্ধন বুঝতে পারতেছে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা আসলে তৈরি হয় সেটা। তো এখানে হচ্ছে যে আমার ইলেকট্রন দেওয়া এবং নেওয়া দুইটাই হয় আদান প্রদানের মাধ্যমে। আমার যে হচ্ছে যে দ্বৈতযোজী বন্ধন বা এটাকে আয়নিক বন্ধনও বলা হয় আসলে আর কি। তো আয়নিক যৌগকারা যারা আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয় তারা। এরপরে এখানে বেশ কয়েকটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, যেমন বৈশিষ্ট্যগুলো কী কী দেখতে পাচ্ছ যে এরা বিদ্যুৎ পরিবাহী হয়, এরা ফোলার যৌগ, এক্সেট্রা কথাগুলো বলেছে। এখানে একটা কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লাইক ডিসলভস লাইক, মানে কি বলছে এই নিয়ম মতে আয়নিক যৌগগুলো ফোলার পানিতে দ্রবীভূত হয়। মানে আয়নিক যৌগগুলো কী হয়, সে ফোলার পানি কিন্তু একটা ফোলার যৌগ, মানে সে ফোলার যৌগের মধ্যে গিয়ে সে কী হবে, দ্রবীভূত হবে। মানে যে যেরকম তার সাথে গিয়ে সে মিশবে, একটা ফোলার যৌগের সাথে একটা ফোলার যৌগ মিশবে, এটাই স্বাভাবিক, ওটাই বলতেছে। কিন্তু বিশুদ্ধ সমযোজী যৌগ অণুতে কোনো ফোল বা ধনাত্মক বা ঋণাত্মক মিলে সৃষ্টি হয় না বলে এরা পানিতে অদ্রবণীয়। মানে আয়নিক যৌগ হচ্ছে তোমার যেহেতু পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে, এজন্য এরা হচ্ছে পানিতে দ্রবীভূত। কিন্তু আমার বিশুদ্ধ যে সমযোজী যৌগগুলো, বিশুদ্ধ সমযোজী যৌগ কারা, যারা হচ্ছে 0 হচ্ছে যে তোমার এটাকে কী বলে, 0 হচ্ছে যে 0.0 থেকে 0.5 ভিতরে যাদের হচ্ছে দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য, তারা কিন্তু বিশুদ্ধ সমযোজী বা অফলার সমযোজী এটাও বলতে পারি। এটা আমি দেখে এসেছি দ্বৈত ঋণাত্মকতার আসক্তি যখন পড়িয়েছি তখন। তো এখানে আমি যদি বলি যে আসলে অফলার যে যৌগ বা বেনজিন বা কেরোসিন এর মধ্যে আবার দ্রবণীয়, ঠিক আছে। অর্থাৎ যারা হচ্ছে অপোলার, মানে যারা হচ্ছে যে পানিতে দ্রবীভূত হয় না, সমযোজী যৌগগুলো আর কি, বিশুদ্ধ সমযোজী যৌগ, এরাই কিন্তু আবার জৈব দ্রাবক, অপোলার জৈব দ্রাবক বেনজিন বা কেরোসিনে আবার দ্রবীভূত হয়। মানে যে যেমন সে সেখানে গিয়ে মিশবে। মানে বিশুদ্ধ সমযোজী যৌগ মানে অপোলার, সে ফোলার সাথে গিয়ে মিশতে পারবে না, সে অপোলার সাথে গিয়ে ঠিকই মিশলো। যেমন কেরোসিন নামক হাইড্রোকার্বন পানিতে অদ্রবণীয়। কেরোসিন হচ্ছে কি, আমার অফলার যৌগ, পানি কি ফোলার যৌগ। মানে যে যেরকম সেখানে গিয়ে মিশবে, যে যেরকম না তার সাথে গিয়ে মিশতে পারবে না, এই জন্যই কথাটা বলছে লাইক ডিসলভ লাইক। এরপর আমরা যদি আসি সমযোজী যৌগ কাকে বলে, আমি আশা করি এটা বলতে হবে না। এটা অধাতব যৌগের মধ্যে হয়ে থাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ার করে উভয় অষ্টক পূর্ণ করে। কিন্তু আমরা অষ্টক পূর্ণর কয়েকটা ঘটনা দেখে এসেছি বিগত ক্লাসে। সেটা হচ্ছে যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বা ইলেকট্রন হচ্ছে যে আদান প্রদানের মাধ্যমে একটা মৌল অষ্টক পূরণ করতে পারে, অষ্টক নাও পূরণ করতে পারে, একটা অষ্টক পূরণ করবে আর একটা নাও করতে পারে। আবার হচ্ছে যে অষ্টক সংকোচন হতে পারে, অষ্টক সম্প্রসারণ হতে পারে। আমরা এই ডাটাগুলো কখন অষ্টক সম্প্রসারণ হয়, কখন অষ্টক সংকোচন হয়, সেই ডাটাগুলো আমরা দেখে এসেছি। সেটা নিয়ে আমরা এখানে কথা বলতে চাই না। এখানে জাস্ট একটাই মূল কথা হচ্ছে যে আমরা সংজ্ঞাগুলো একটু ভালো করে শিখব, যাতে ক্ষয়ের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেওয়া যায়। আর এখানে আরেকটা কথা আলোচনা করা ফেলি, সেটা হচ্ছে যে আমাদের লোন ফেয়ার ইলেকট্রন আর হচ্ছে বন্ধন, অর্থাৎ বন্ধন
যুক্ত ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে? বন্ধন মুক্ত ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে? দেখো যারা হচ্ছে যে যেমন তুমি যদি এই জায়গাটাতে খেয়াল করো, এখানে আমার অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেনের কথা যদি বলি, দেখো অক্সিজেনের এই ইলেকট্রনটা একটা হাইড্রোজেন ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ, অক্সিজেনের এই ইলেকট্রনটা হাইড্রোজেনের এই ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ, কিন্তু অক্সিজেনের যে বাকি আরও এখানে 4টা ইলেকট্রন রয়ে গেছে, এরা কিন্তু কারোর সাথে তোমার বন্ধনে আবদ্ধ হয়নি। যারা তোমার বন্ধনে আবদ্ধ হয়নি এদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন অথবা মুক্ত জোড় ইলেকট্রন, মানে বন্ধনে যারা আবদ্ধ হয়নি তারা। তাহলে আমাকে বলো এখানে লোন পেয়ার ইলেকট্রন বা বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া। আর বন্ধন জোড় কয়টি? 1 জোড়া 2 জোড়া। বন্ধন জোড়ও হচ্ছে 2 জোড়া। এই যে 1 জোড়া, এই 1 জোড়া, 2টা। কথা বোঝা গেছে? তাহলে আমার কয়টা বন্ধনে আবদ্ধ, কয়টা বন্ধনে যুক্ত হয়নি, এই কথাগুলো আসলে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ঘটে। এরপর আমরা চলে যাব আসলে এখানে, হ্যাঁ এই পেজ রয়ে গেছে, সেটা হচ্ছে বন্ধন ইলেকট্রন যুগল এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আমি একটু আগেটা বলে চলে এসেছি। যেমন এই ইলেকট্রনে মানে বন্ধনে হচ্ছে যে সে অংশগ্রহণ করেছে, এই জন্য এটাকে বলা বন্ধন ইলেকট্রন যুগল, মানে বন্ধনে আছে এরা। আবার দেখো এই ইলেকট্রন এরা কিন্তু বন্ধনে আবদ্ধ নেই, মানে ইলেকট্রনের দুটো কিন্তু বন্ধনে আবদ্ধ নেই, মানে নিঃসঙ্গ, কারোর সাথে বন্ধনে আবদ্ধ নেই, একাকী পড়ে আছে, এরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এটাই বললো একটু আগে যেটা বলছি লোন পেয়ার ইলেকট্রন, সেটাই আর কি, বা মুক্ত জোড় ইলেকট্রন। এরপরে যদি আসি, সেটা হচ্ছে সমযোজী বন্ধনের অরবিটাল ও অধিক্রমণ এবং সমযোজী বন্ধন মতবাদ। আমাদের আসলে মূল পড়াটা এখান থেকেই শুরু। সিকিউর যে আমরা বেসিকটা পড়বো সেটা আসলে এই জায়গা থেকে আমাদের আসলে জানতে হবে। আমরা এখানে প্রথমে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্পিন নিয়ে। স্পিন কীভাবে একটা ইলেকট্রন হচ্ছে যে, এই যে আমার অ্যাস ইলেকট্রনের কথা যদি, অ্যাস ইলেকট্রন করে আছে 2টা, একটা এই স্পিনে প্রবেশ করবে আর এটা ঠিক তার বিপরীত স্পিনে প্রবেশ করবে, অর্থাৎ একই স্পিনে তা থাকবে না। ঠিক আছে? তো এখানে ওই কথাগুলো বলা আছে, অবশ্যই পড়তে হবে, দাগায় দাগায় পড়বা, তাহলে স্পিনের ঘটনা বুঝে যাবে। আমি এটা এই জন্য পড়েছি না, কারণ তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়েছ। দ্বিতীয় অধ্যায় সেটা ছিল ফলির বর্জন নীতি, আবহাওয়া নীতি, ওগুলা হুডের বর্জন নীতি, ফলির নীতি, এগুলো পড়ে এসেছে, সেখানে এগুলো আছে, স্পিনে কী আছে না আছে সেগুলা। আমি যদি এরপরে যাই সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ, সেখানে আমি প্রথমে পাচ্ছি যে আসলে আমাদের এটাকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ফাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। একেবারে মাথায় গেঁথে নাও, কারণ আমরা যত সিকিউর পড়া পড়ব এই 2টা শব্দ বারবার আসবে। যে আমার সমযোজী বন্ধনটা, একটা ইলেকট্রন, এই যে আমার দুটি পরমাণুর 2টি অর্ধপূর্ণ অরবিটালের অধিক্রমণ সামনাসামনি অথবা পাশাপাশি দুইভাবে ঘটে। আমার অরবিটালের অধিক্রমণ কীভাবে ঘটতেছে এটার উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে 2 ভাগে ভাগ করা হয়। মনে রাখতে হবে কিসের উপর ভিত্তি করে? একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে ফাই বন্ধন। তার মানে ফাই এবং সিগমা উভয় কিন্তু সমযোজী বন্ধন, এটা মাথায় রাখবা। আসি আমরা প্রথমে, আমাদের আলোচনা হচ্ছে সিগমা বন্ড। বলতেছে সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন 2টি পরমাণুর যোজ্যতার স্তর, মানে হচ্ছে সর্বশেষ স্তরের 2টি অর্ধপূর্ণ অরবিটালের পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণ ঘটে। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে যখন সামনাসামনি অরবিটালে যখন সামনাসামনি অধিক্রমণ ঘটবে তখন উৎপন্ন যে বন্ধন সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন। তাহলে ফাই বন্ধনটা কি? ফাই বন্ধন হচ্ছে সম্পূর্ণ তার উল্টা, অর্থাৎ 2টি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন গঠনের পর উভয় পরমাণু প্রত্যেকটি একটি হতে অন্যটি 2টি সমান্তরাল বা পাশাপাশি অর্ধপূর্ণ পি অরবিটালের পার্শ্ব মানে পাশাপাশি অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনকে পাই বন্ধন বলা হয়। তার মানে আমার সিগমা বন্ধন হয় সামনাসামনি বা লম্বভাবে, আর ফাই বন্ধন হয় পাশাপাশি বা সমান্তরালে। আমি যদি বৈশিষ্ট্যগুলো, আমি আসলে ওই একটা বই আছে ওখান থেকে পড়াবো, আমি যদি এখান থেকে চিত্রগুলো একটু দেখাই তাহলে দেখো কাদের মধ্যে সিগমা বন্ধন সৃষ্ট সেটা একটু জেনে আসো। 2টি এস অরবিটাল মানে এস, একটি এস একটি ফি মানে এসপি,
দুইটি ফি মানে ফি ফি, এরা সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। তার মানে কোন কোন অরবিটাল এর মধ্যে আমি সিগমা বন্ধন পাচ্ছি এটাও মাথায় রাখতে হবে। এতে এসএস, এসপি, পিপি। যেমন আমি যদি প্রথমে এসএস দেখাই, এই একটা এস অরবিটাল, এই একটা এস অরবিটাল। তাহলে যখন তারা আসলে ইলেকট্রন মানে অরবিটাল যখন সর্বশেষ শক্তিস্তরে যখন আসলে তারা অতিক্রমণ করবে, তখন দেখো এটা হচ্ছে সামনাসামনি, এর সাথে মানে সামনাসামনি আছে এর সাথে। এই যে আমার ইলেকট্রন যে শেয়ার করতেছে, অরবিটাল যে এই অরবিটাল যে অতিক্রমণ করবে, দেখো একটা কিন্তু হচ্ছে তোমার সামনাসামনি, এর সামনে এই অরবিটালের সামনে আছে, এই অরবিটালের সামনে আছে, এই অরবিটালের সামনে আবার আছে। কথা বোঝা গেছে? যেমন এরকম হয়ে যাবে পরে সেটা, মানে মোট কথা তখন অরবিটালগুলো তখন এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এটা জাস্ট এই শেপে হয়ে যাবে। এটা হচ্ছে আমার এসএসের মধ্যে সিগমা বন্ধন। এরপরে যাচ্ছি ফিপি। দেখো এস অরবিটাল হচ্ছে যে তোমার কিন্তু গোলাকার, এটা আমি একটা সময় পড়াবো যে এস অরবিটাল তোমার হয়ে থাকে গোলাকার, পি অরবিটাল হয়ে থাকে ডাম্বেল আকৃতির, আর এরপর ডি হবে ডাম্বেল আকৃতির। এগুলো আসলে জানতে হবে। তারপর এখানে যেহেতু আসলো কথাটা অরবিটালগুলো, সেই জন্য বলতেছি যে এস অলওয়েজ হবে তোমার গোলাকার বা ডিম্বাকার, ফি অরবিটাল হবে ডাম্বেল। ঠিক আছে, এটা মনে রাখবা। এইটা হচ্ছে ডাম্বেল, এই একটা ফি অরবিটাল ডাম্বেল, এই একটা ফি অরবিটাল ডাম্বেল। এস ছিল কি গোলাকার বা হচ্ছে ডিম্বাকার। তো এই হচ্ছে আমার একটা ডাম্বেল, এই হচ্ছে একটা ডাম্বেল মানে ফি। এরা যখন দেখো একটাকে অতিক্রম করছে এর সামনে মানে পাশাপাশি, মানে আমার তাহলে কয়টা জায়গায়, জাস্ট আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটা তখন একটাতে পরিণত হবে। এটা আছে আর এই যে আমার এই যে অতিক্রমণ করলো, এটা পুরোটা মিলে দেখো একটা ডাম্বেলে পরিণত হলো, মানে সামনাসামনি আছে। কথা বোঝা গেছে? এরপরে একইভাবে যদি তুমি এসপি দেখো, এগুলি একটু মাথার উপর দিয়ে যাবে, তবে একটু বেশি বেশি করে পড়তে হবে বা আঁকতে হবে, তাহলে আশা করি এত প্রবলেম হবে না। আর যখন কম্পেয়ার করতে পারবা তখন আরও প্রবলেম কমে যাবে। একটা হচ্ছে এস মানে গোলাকার বা ডিম্বাকার, আর একটা হচ্ছে ফি মানে ডাম্বেল। দেখো এই হচ্ছে এস মানে গোলাকার, এই হচ্ছে ফি যেটা হচ্ছে আমার ডাম্বেল। এর মধ্যে একটা ফি অরবিটাল হচ্ছে সামনাসামনি একটা অরবিটালকে আরেকটা অরবিটাল অতিক্রমণ করছে, মানে মোট কথা ভিতরে ঢুকে গেছে, একটা অরবিটালের সামনাসামনি মানে ভিতরে ঢুকে গেছে, এই যে লাগেছে এরকম। কথা বোঝা গেছে? তাহলে এই যে এটা হচ্ছে আমার সিগমা বন্ধনের উদাহরণগুলো, এখানে বৈশিষ্ট্যগুলো আছে, একটু পড়তে হবে। আমি আবার একটু আসি পাই বন্ধনে, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হবে, কারণ আমার মূল আলোচনা আসলে এই দুইটা বন্ধন নিয়েই। পাই বন্ধনটা কি? দুইটি একটু আগে বলে ফেলেছি, যখন আমরা আসলে দুটি সমান্তরালি মানে দুটি অরবিটাল যখন সমান্তরালি বা পাশাপাশি যখন আসলে অতিক্রমণ করবে, তখন সৃষ্ট বন্ধনকে আমরা পাই বন্ধন বলি। এখানে যথেষ্ট বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি এখানে কথা বলবো আসলে এই জায়গাটা নিয়ে। পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধন থেকে দুর্বল বন্ধন, এবং সেটা কেন, সেটার একটা ক্ষমূলক প্রশ্ন আছে, সেটা আলোচনা করব পরে। আমি যদি এখানে চিত্রটা একটু দেখাই, তাহলে দেখো এ হচ্ছে আমার একটা পি, এ হচ্ছে আমার একটা পি। এখন এদের মধ্যে এই অরবিটাল আর এই অরবিটাল, এই যে দুটো অরবিটাল আমার, এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, মানে দুটো ডাম্বেল। এখন এদের মধ্যে যে ইলেকট্রন যখন আমি হচ্ছে যে শেয়ার করাতে চাইবো, তখন একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল কীরকম হবে? এই যে তুমি মিডলে যে মেরুটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাবে এই ইলেকট্রন মিডলে হয়ে গেছে। কথা বোঝা গেছে? আর এই যে দুইটা মেরু মানে এই যে আমার ফি ডাম্বেল আকৃতি ছিল, এটা হয়ে যাবে এরকম, আর এটা হয়ে যাবে এরকম, আর মিডলে এই দাগটা। কথা বোঝা গেছে? ফলে আমার হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গা এটা কিন্তু প্যারালালি আছে, এর সাথে এ কিন্তু কীভাবে আছে, প্যারালালি আছে। তার মানে এটা হচ্ছে আমার পাই বন্ধন। কিন্তু এই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে আমার সিগমা বন্ধন। দুইটা পি এর মধ্যে একটা সিগমা হয়, একটা পাই হয়। যেমন অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এখানে কয়টা বন্ধন, একটা দুইটা, দুইটার মধ্যে একটা হচ্ছে পাই, আরেকটা নিঃসন্দেহে সিগমা। কারণ ডাবল বন্ডের মধ্যে দুইটাই সিগমা বন্ধন হতে পারে না, বা দুইটাই পাই বন্ধন হতে পারে না, একটা সিগমা হবে একটা পাই হবে। এটা আরও ডিটেলসে জানতে পারবা। আজকে শুধু মাথায় রাখতে হবে আমার পাই বন্ধন কী, সিগমা বন্ধন কী, কীভাবে অতিক্রম করতেছে পাশাপাশি বা প্যারালালি, বা কীভাবে সামনাসামনি বা লম্বভাবে, এই জায়গাটা মনে রাখতে হবে। তুমি দেখো এখানে তোমার এই অরবিটালটা আছে এইভাবে, এই অরবিটালটা আছে এভাবে, তাহলে এটা আর এটা কি প্যারালালি আছে না? দেখো প্যারালালি আছে,
বা হচ্ছে যে কি তোমার পাশাপাশি আছে, এর পাশেই আছে। কিন্তু তুমি যদি এখানে খেয়াল করো পাই বন্ধনের ক্ষেত্রে, সিগমা বন্ধনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্যারালি না, এটা একটার সাথে আরেকটা কিন্তু দেখো লম্ব আকারে আছে। এ হচ্ছে আমার এস আর এ হচ্ছে পি, দেখো লম্ব ভাবে আছে, মানে একদম সামনাসামনি আছে। তো এই যে পার্থক্যগুলো এগুলো খেয়াল করতে হবে। এই দেখো একই রকম একই রকম একই রকম, কিন্তু এখানে কি, এখানে কিন্তু ভিন্ন, সুতরাং সহজেই পার্থক্য করা যাচ্ছে। আমি একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে এখান থেকে নয়, বরং হচ্ছে যে ওই বইটাতে একটু আলোচনা করি, ওটার হচ্ছে যে ফিকটাও সাবমিট করে দিব। প্রথমে দেখো, প্রথমে আমাদেরকে যখন পার্থক্য করলো, পার্থক্য একেবারে নোট করে শিখবা। পার্থক্য প্রথমে আমাকে একদম সংজ্ঞাটা দিয়ে দিল, এটা আমি আর চাচ্ছি না বলতে। অধিক্রমণ, কাদের মধ্যে তুমি সিগমা বন্ধন পাবা, কাদের মধ্যে তুমি পাই বন্ধন পাবা। দুটি এসএস বা একটা এস একটা ফি, একটা ফি আর একটা ফি, এসব অরবিটালে যখন অতিক্রমণ করবে তখন তুমি সিগমা বন্ধনের সৃষ্টি হবে বা সিগমা বন্ধন পাবা। আর পাই বন্ধন কখন পাবা, যখন দুটি অরবিটালের মধ্যে পাশাপাশি অতিক্রমণ ঘটে, অর্থাৎ আমার ফলে পাই বন্ধন হচ্ছে যে সিগমন পাশাপাশি অতিক্রমণ ঘটবে, এবং এক্ষেত্রে পি এর মধ্যে তুমি এসের মধ্যে আসলে কখনোই তুমি আসলে পাবা না, পাই বন্ধন পাবা না, বা এসির মধ্যে কখন তুমি পাই বন্ধন পাবা না, এর মধ্যে পাবা। কারণ পিপির মধ্যে দুইটা বন্ধন থাকবে, তার মধ্যে একটা পাই একটা সিগমা, এই জন্য পাবা। তো এটা হচ্ছে দুর্বল বন্ধন। এরপর হচ্ছে তোমার বন্ধন গঠন, সংকর বা বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে ফাই বন্ধন গঠিত হতে পারে, মানে এটা বিশুদ্ধ হতে পারে বা মিশ্রিত। বিশুদ্ধ মানে কারোর সাথে কোনো উপাদান নেই, সে নিজেই আছে, মানে এস এস। যেমন এখানে বিশুদ্ধ অরবিটাল বলতে কাকে বোঝাচ্ছি, এস এস পিপি, এটা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল, মানে শুধু তারা, মানে এস 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 এসই, পিপি, মানে এটা মিশ্রিত কোনো অরবিটাল না। কিন্তু সংকর বলতে কী বোঝায়, মানে একটা এস একটা পি, এটা হচ্ছে সংকর। আর এ দুটা কি, এ দুটো হচ্ছে আমার, এ দুটো বিশুদ্ধ। কিন্তু এস অরবিটাল পাই বন্ধনের ক্ষেত্রে কী হবে বলছে, এস ও শঙ্কর অরবিটালে পাই বন্ধন গঠিত হয় না। মানে এস এর ক্ষেত্রে তুমি কখনো পাই বন্ধন পাবা না, আবার শঙ্কর যখন হবে মানে এসপি যখন হবে তখন তুমি পাবা না। দেখ এখানে আমি একটা কথা বলে আসছি দ্বিতীয়টার মধ্যে, যে তুমি এস এবং এসপির মধ্যে পাই বন্ধন পাবা না, এর মধ্যে তুমি পাই বন্ধন পাবা। তার মানে এর মধ্যে এটা বিশুদ্ধ হওয়া সত্ত্বেও পাচ্ছ না, আবার যখন সংকরায়ন হবে, এসপি হবে, এস এফ হবে, এস ডি হবে, তখন তুমি কখনোই পাই বন্ধন পাবা না, শুধুমাত্র এর ক্ষেত্রে পাচ্ছ। এরপর আসা আরও কিছু পার্থক্য এখানে পাচ্ছ। বিস্তারটা কি, যেমন হচ্ছে যে অধিক্রমণের বিস্তার অপেক্ষাকৃত বেশি, এ দ্বারা বিস্তার হচ্ছে অপেক্ষাকৃত কম, যেহেতু হচ্ছে যেটা প্যারালালি থাকতেছে সেজন্য। এরপরে ঘূর্ণন, পাই সিগমা বন্ধনে অংশগ্রহণকৃত পরমাণুগুলোর মুক্ত ঘূর্ণন সম্ভব, মানে এটা নিজেরা ঘুরতে পারে, আর পাই বন্ধনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। সক্রিয়তা, সিগমা বন্ধনের সমযোজী বন্ধনের তুলনায় অপেক্ষাকৃত কম সক্রিয়, আর পাই বন্ধন অন্য সমযোজী বন্ধনের তুলনায় অপেক্ষাকৃত বেশি সক্রিয়। বিস্তৃত, মানে টপিকটা হচ্ছে বিস্তৃত এবং হচ্ছে যে বিশেষ নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট থাকে সিগমা বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে যে সবসময় গতিশীল, মানে এক জায়গায় স্থির থাকে না। এরপরে সিগমা বন্ধনের সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত, মানে এই যে জ্যামিতিক প্যাটার্ন যেটা তৈরি হয়, এটা আমার কয়টা সিগমা বন্ধন আছে তার উপর আসলে নির্ভর করে। আর পাই বন্ধন হচ্ছে যে আমার জ্যামিতিক আকৃতি কীরকম হবে, পাই বন্ধন কয়টা আছে সেটার উপর, পাই বন্ধনের উপর কোনো জ্যামিতিক প্যাটার্ন নির্ভরই করে না। জ্যামিতিক প্যাটার্ন নির্ভর করে কার উপর, সিগমা বন্ধনের উপর, মানে সিগমা বন্ধন কয়টা আছে তার উপর। অস্তিত্ব, এর নিজস্ব হচ্ছে যে অস্তিত্ব আছে, এর কোনো অস্তিত্বই নেই। তাহলে আমার হচ্ছে যে এই কথাগুলো মাথায় রাখতে হবে, যা এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা, এবং একই সাথে আরও ডিপে আমরা মৌলিক আলোচনা আরও কিছু করে আমরা ডিপে চলে যাব। তবে এই জায়গাগুলো একটু ভালো করে রিকভার করবা।